মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব যুধিষ্ঠির কি রাজসূয় যজ্ঞ করতে পারবেন, তাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহারাজ যুধিষ্ঠিরের জন্য ময়দানব ইন্দ্রপ্রস্থে নির্মাণ করতে আরম্ভ করল এক সুরম্য রাজসভা। বহু দুর্মূল্য সামগ্রী দিয়ে অলঙ্কৃত সেই সভা সেজে উঠতে লাগল দ্রুত বেগে। দানবরাজ বৃষপর্বা শত্রুঘাতিনী গদা উপহার দিল ভীমকে, অর্জুনকে উপহার দিল দেবদত্ত শঙ্খ। 14 মাস পরে সেই অদ্ভুত সভার নির্মাণ কার্য সম্পন্ন হল। দেবর্ষি নারদের পরামর্শে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের নিমিত্ত সংকল্প করলে কৃষ্ণ সেই মতকে সমর্থন করলেন, কিন্তু রাজসূয় যজ্ঞের অন্তরায় মগধ সম্রাট জরাসন্ধের প্রসঙ্গকেও উত্থাপন করলেন। যুধিষ্ঠিরের যজ্ঞ সম্পূর্ণ হতে গেলে জরাসন্ধের নিধন অবশ্য করণীয়। মন্ত্রণায় বসলেন পাণ্ডবেরা আর কৃষ্ণ। তারপর কি হলো? যুধিষ্ঠিরের অনুরোধে কৃষ্ণ শোনালেন এক অদ্ভুত কাহিনী। মহারাজ, মগধ দেশে বৃহদ্রথ নামে এক রাজা ছিলেন। তার 3 অক্ষৌহিনী সেনা ছিল। প্রবল পরাক্রান্ত এই নৃপতি কাশীরাজের 2 যমজ কন্যাকে বিবাহ করলেন। 2 স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে মহারাজ বৃহদ্রথ তাদের 2 জনকেই সমান নজরেই দেখতেন। কিন্তু যৌবন গতাসু হলেও রাজার কোনো পুত্র সন্তান হলো না। সিংহাসনের উত্তরাধিকারী কে হবে সেই চিন্তায় তিনি আরও বেশি ব্যথিত হয়ে পড়তে লাগলেন। এমন সময় উদারচেতা চণ্ডকৌশিক মুনি রাজাকে একটি মন্ত্রসিদ্ধ আম দিয়ে সেটা তার রানীকে ভোজন করাতে বললেন। এর প্রভাবে মহারাজের এক অমিত শক্তিধর পুত্র প্রাপ্তি হবে। একটু থামলেন কৃষ্ণ। যুধিষ্ঠির আর বাকি পাণ্ডবেরা উৎসাহ ভরে শুনছেন সেই কাহিনী। তারপর কি হলো মাধব? জিজ্ঞাসা করলেন অর্জুন। মহারাজ তার 2 ভার্যাকেই সমান নজরে দেখতেন, এ তো আমি আগেই বলেছি। আর তাই তিনি রাজপুরীতে ফিরে এসে সেই ফলটিকে 2টি সমান খণ্ডে ভাগ করে তার 2 রানীকে দিলেন। ফলস্বরূপ সঠিক সময়ে 2 রানীর গর্ভ থেকে 2টি শরীর খণ্ড প্রসব হলো। প্রতি খণ্ডের একটি চক্ষু, একটি হাত, একটি পা এবং অর্ধেক মুখ, উদর এবং শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গ। এইরকম বিকৃত সন্তানের জন্ম দেখে 2 রানী ভয়ে ও দুঃখে সন্তানকে পরিত্যাগ করলেন। তাদের দাসীরা সেই সজীব খণ্ড দুটিকে কাপড়ে জড়িয়ে রাজপুরীর বাইরে নিক্ষেপ করল। হায় হায়, কি নিষ্ঠুরতা! বললেন নকুল। সত্য অনুজ, কিন্তু শোনো তারপর কি হলো। পুনরায় কাহিনী শুরু করলেন মুরলীধর। সেই সময় জরা নামের এক রাক্ষসী সেইখান দিয়েই যাচ্ছিল। সে 2টি সজীব খণ্ডকে দেখে তাদেরকে জুড়ে সে এক পূর্ণাঙ্গ বালকের চেহারা দিল আপন মন্ত্রশক্তি বলে। সেই বজ্রতুল্য শিশু নিজের হাতের মুঠি নিজের মুখে পুড়ে মেঘের মতো গর্জন করে কাঁদতে লাগল। সেই কান্না শুনে ছুটে এলেন মহারাজ, তার 2 রানী এবং আরও অনেকে। জরা মানবী মূর্তি ধারণ করে সেই শিশুকে মহারাজের কোলে তুলে দিয়ে তাকে সত্যি ঘটনা জানালো। জরা রাক্ষসীর দ্বারা সন্ধির মাধ্যমে পুত্রের জন্ম হয়েছিল বলে মহারাজ তার কুমারের নাম রাখলেন জরাসন্ধ। যথাকালে জরাসন্ধকে সিংহাসনে অধিষ্ঠান করিয়ে মহারাজ বৃহদ্রথ তাঁর 2 রানীকে নিয়ে তপবনে চলে গেলেন। চণ্ডকৌশিক মুনির আশীর্বাদে জরাসন্ধ সকল রাজার উপর প্রভুত্ব এবং ত্রিপুরারি মহাদেবকে সাক্ষাৎ দর্শনের শক্তি লাভ করলেন। আমাদের যাদবদের সাথে তার বিবাদ যে এতটাই তীব্র, একদা তিনি তার রাজধানী গিরিব্রজ থেকে মথুরার উদ্দেশ্যে একটি গদা নিক্ষেপ করেছিলেন, যা 99 যোজন দূরে গিয়ে পতিত হয়েছিল। সেই স্থান গদাবসান নামে বিখ্যাত হয়ে আছে। কিন্তু মাধব, এই মহাবলশালী রাজাকে তোমরা পরাস্ত কেন করতে পারছো না? বললেন অর্জুন। পার্থ, সম্রাট জরাসন্ধকে সম্মুখ সমরে স্বয়ং দেবরাজ ইন্দ্রও পরাস্ত করতে পারবেন না। মহাদেবের আশীর্বাদে তিনি অজেয়। কিন্তু উপায় আছে। একমাত্র মল্লযুদ্ধেই জরাসন্ধকে পরাজিত এবং বধ করা সম্ভব। আর মধ্যম ভ্রাতা ভীমের অতুলনীয় বলের কথা কে না জানে, তাই তিনি এই কার্যের মূল নিয়ন্তা হবেন। উচিত কথা কৃষ্ণ, আমিও জ্যেষ্ঠ ভ্রাতাকে ঠিক এইটাই বলতে চেয়েছি। উৎফুল্ল হয়ে ওঠেন ভীমসেন। দাঁড়াও অনুজ, অতটাও সরল যদি হতো তাহলে কৃষ্ণ নিজেই সেটা সমাধা করতে পারতেন। যে ব্যক্তি বালক বয়সে কংসের মতো এক বিরাট সমরকুশলীকে বধ করতে পারেন, জরাসন্ধকে বধ করা তার কাছে কী এমন ব্যাপার? বললেন যুধিষ্ঠির। তা নয় জ্যেষ্ঠ ভ্রাতা,
আসলে মল্লযুদ্ধে আহ্বান করতে গেলে অপর পক্ষেরও সম্মতি থাকা উচিত। আর তাছাড়া জরাসন্ধ একবার মথুরা আক্রমণ করতে এলে আমি সকল যাদবকুলকে নিয়ে দ্বারকাতে পিছিয়ে এসেছিলাম। জরাসন্ধ এসে শুধু শূন্য মথুরা নগরী দেখেছিলেন। তার যুদ্ধের উগ্র বাসনা চরিতার্থ না করতে পেরে তিনি আমাকে যার পর নেই কটুবাক্য বলেছিলেন আর আমাকে রণছোড় উপাধি দিয়েছিলেন। হাসতে হাসতে বললেন কৃষ্ণ, তিনি এক পলায়নকারী ভীরুর সাথে যুদ্ধ করবেন না বলেই আমি বিশ্বাস করি। মধ্যমভ্রাতার বলশালী শরীর দেখে তিনি তাঁকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাববেন। বেশ, তাহলে তাই হোক। কৃষ্ণার্জুনের সামনে কেউই বিজয় লাভ করতে পারে না, আর তাদের সাথে মহাবলশালী বৃকদর থাকলে কার্যসিদ্ধি হবেই। কৃষ্ণ, তোমরা তাহলে যাত্রা শুরু করো, আমি এদিকে যজ্ঞের আয়োজন করি, বললেন যুধিষ্ঠির। কৃষ্ণ, ভীম আর অর্জুন সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে মিথিলা এসে পৌঁছলেন। তারপর গঙ্গা ও সোন নদী অতিক্রম করে মগধ রাজ্যে প্রবেশ করলেন। রাজধানী গিরিব্রজের নিকটে চৈত্যক পর্বতে এসে উপস্থিত হলেন তারা। সেইখানে মহারাজ বৃহদ্রথ এক বৃষরূপী মাংসাশী দৈত্যকে বধ করে তার চামড়া দিয়ে 3টি ভেরি বানিয়ে স্থাপন করেছিলেন। কৃষ্ণ আর তার সাথীরা সেই ভেরিগুলিকে ভেঙে পর্বতের এক প্রাচীন শৃঙ্গ উৎপাটন করে নগরে প্রবেশ করলেন। নগরে প্রবেশ করে তারা ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে জরাসন্ধের সম্মুখে এসে স্বস্তি বাচন করলেন। জরাসন্ধের সেই সময় কোনো একটি ব্রতচারণ চলছিল। তিনি উপবাসী ছিলেন। আগত ব্রাহ্মণ যুবকদের যথাবিহিত অর্ঘ্য দিয়ে তিনি তাদের বসতে বললেন। কিন্তু এই 3 যুবকের আচরণ তার ব্রাহ্মণবৎ মনে না হওয়াতে প্রশ্ন করলেন, আপনারা ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন বটে, কিন্তু আপনাদের বাহুতে অস্ত্রাঘাতের চিহ্ন আছে। সত্য করে বলুন তো আপনারা কারা? আর এইভাবে চৈত্যক পর্বতের শৃঙ্গ ভেঙে নগরীর গুপ্তদ্বার দিয়ে কেনই বা প্রবেশ করেছেন? কি চান আপনারা? কৃষ্ণ উত্তর দিলেন, আমরা ক্ষত্রিয়, আর তাই ছদ্মবেশ ধারণ করেছি। বাক্যবল আমাদের নেই, চান তো বাহুবলের প্রদর্শন করতে পারি। আর আপনি আমাদের শত্রু বলেই আমরা গুপ্ত দ্বার দিয়ে আপনার গৃহে প্রবেশ করেছি। আমাদের একটি বিশেষ প্রয়োজন আছে মহারাজ, আর তা আপনারই সঙ্গে। আমি আপনাদের শত্রু? সমগ্র জীবনে আমি আপনাদের সাথে কখনোই পরিচিত হইনি, তাহলে আমি আপনাদের শত্রু কি করে হলাম? আপনি জানেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে আছেন? হুঙ্কার দিয়ে উঠলেন সম্রাট জরাসন্ধ। আমরা আপনাকে ভালোভাবেই চিনি মহারাজ, আমাকেও আপনি চেনেন। আমি বাসুদেব কৃষ্ণ, এরা 2 পাণ্ডব, ভীম আর অর্জুন। আপনি বহু ক্ষত্রিয়কে অবরুদ্ধ করে রেখেছেন। শাস্ত্রে পশুবলির উল্লেখ থাকলেও মনুষ্যবলি নিন্দনীয়। আপনি কোন সাহসে মহাদেবের পূজায় মনুষ্যবলি দিতে চান মহারাজ? আমরা সেই বন্দী রাজাদের উদ্ধার করতে এসেছি সম্রাট যুধিষ্ঠিরের আজ্ঞায়। হয় আপনি তাদের মুক্তি দিয়ে সম্রাট যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করুন, না তো এই মুহূর্তেই আপনাকে হত্যা করে আমরা আমাদের কার্য সমাধা করব। হা হা হা! কৃষ্ণ, রণছোড়, তুমি আমাকে হত্যা করবে? তা বেশ, কীভাবে যুদ্ধ চাও বলো? চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধ, নাকি তোমরা 1 জন কি 2 জন কি 3 জনেই একত্রে আমার সাথে মল্লযুদ্ধ করবে? বলো, গর্বিত স্বরে বললেন জরাসন্ধ। মহারাজ, আপনি নির্বাচন করুন আমাদের মধ্যে কে আপনার সঙ্গে মল্লযুদ্ধ করবে, বললেন কৃষ্ণ। জানতাম তুমি এটাই বলবে। তোমার সাথে আমি যুদ্ধ করব না, তুমি ভীতু। আর অর্জুন, সে তো ধনুর্ধর, ওর সাথে মল্লযুদ্ধে কী বা আনন্দ? তার থেকে এসো ভীম, তোমার সাথেই যুদ্ধ হোক, বললেন মহারাজ। অতঃপর 2 যুযুধান মত্ত হস্তির ন্যায় ভীম আর জরাসন্ধ পরস্পর মল্লযুদ্ধে অবতীর্ণ হলেন। দিবারাত্রব্যাপী চলতে লাগলো সেই যুদ্ধ। কেউ কারোর থেকে কম যান না। অনাহারে অবিশ্রান্ত রূপে চলতে লাগলো সেই যুদ্ধ। অবশেষে 14 দিন পরে মহারাজ জরাসন্ধ কিঞ্চিৎ ক্লান্ত হয়ে নিবৃত হলেন। কৃষ্ণের ইঙ্গিতে ভীম বুঝতে পারলেন যে তার প্রতিপক্ষ কিঞ্চিৎ দুর্বল হয়ে পড়ছেন, আর সেই মুহূর্তেই পবনপুত্র ভীম স্বগর্জনে জরাসন্ধকে সবলে নিষ্পেষণ করে ভূমিতে আছড়ে ফেললেন আর 2 পা ধরে টান দিয়ে তার দেহকে দ্বিখণ্ডিত করে ফেললেন। জরাসন্ধের মৃত্যু চিৎকারে গোটা মগধবাসী ভয় কেঁপে উঠল। জরাসন্ধের দেহ রাজপ্রাসাদের সামনে ফেলে রেখে সেই রাত্রেই অর্জুন, কৃষ্ণ আর ভীম সকল বন্দী রাজাদের মুক্ত করলেন। সেই সকল রাজা কৃতজ্ঞ চিত্তে যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করে রাজসূয় যজ্ঞের সময় সর্বতোভাবে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। অতঃপর জরাসন্ধের পুত্র সহদেবকে মগধের সিংহাসনে অভিষিক্ত করে তাকেও যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করালেন কৃষ্ণ, এবং মগধ থেকে বহু ধনরত্ন এবং উপঢৌকন কর রূপে নিয়ে এলেন ইন্দ্রপ্রস্থে। জরাসন্ধ বধের পর এবার পাণ্ডবেরা প্রবৃত্ত হলেন নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি আর ধনরাশি লাভের নিমিত্ত। আর তাই অর্জুন, ভীম, নকুল আর সহদেব চতুর্দিকে নিজ নিজ সেনার সাথে বেরিয়ে পড়লেন সাম্রাজ্য বিজয়ে।
অর্জুন উত্তর দিকে যাত্রা করে বহু রাজ্য জয় করে প্রাগজ্যোতিষপুরে এসে পৌঁছালেন। সেখানকার রাজা ভগদত্ত তার সুবিশাল কিরাত বাহিনী নিয়ে অর্জুনের সাথে প্রবল যুদ্ধ করলেন। কিন্তু 8 দিন পরেও অর্জুনকে অক্লান্ত দেখে সহাস্যে মহারাজ ভগদত্ত বললেন, পুত্র, তোমার বীরত্ব সত্যিই প্রশংসনীয়। তোমার পিতা দেবরাজ ইন্দ্র আমার মিত্র, তথাপি তার পুত্রকে আমি পরাজিত করতে পারছি না। আমি প্রীত হয়েছি বৎস, বলো কী উপহার চাও? মহারাজ যদি সত্যি প্রীত হয়ে থাকেন তাহলে মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের নিমিত্ত প্রীতিপূর্বক কিছু কর প্রদান করুন, বললেন অর্জুন। তথাস্তু, আশীর্বাদ করি যুধিষ্ঠির শীঘ্র সম্রাট পদের অধিকারী হয়ে উঠুন, বললেন ভগদত্ত ও বহুমূল্য উপঢৌকন অর্জুনকে প্রদান করলেন। অতঃপর কাশ্মীর, ত্রিগর্ত দেশ, সিংহপুর, বাল্লিক, কম্বোজ প্রভৃতি দেশ জয় করে অর্জুন এসে পৌঁছলেন হরিবর্ষ দেশের উপকণ্ঠে। সেখানে মহাকায় দ্বারপালগণ অর্জুনকে মিষ্ট বাক্যে সম্বোধন করে জানালেন যে সেই দেশ মনুষ্যদের অগম্য। এই দেশে প্রবেশ করলে কেউই জীবিত থাকে না। যুদ্ধ ভিন্ন যদি অন্য কিছু পার্থ আশা করেন তাহলে তৎক্ষণাৎ তারা দিতে প্রস্তুত। অর্জুন তাদেরকে মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের কথা জানালে সেই মহাকায় দ্বারপালগণ অর্জুনকে বহুমূল্য দিব্য বস্ত্র, মৃগচর্ম ইত্যাদি কররূপে প্রদান করলেন। অর্জুন হৃষ্টচিত্তে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। ভীম তার সেনা নিয়ে পূর্ব দিকে যাত্রা করে পাঞ্চাল, গণ্ডকী ও বিদেহ প্রভৃতি রাজ্য জয় করে এলেন চেদি রাজ্যে। সেখানে চেদি নরেশ শিশুপালের আতিথ্য স্বীকার করে ভীম তাকে মহারাজ যুধিষ্ঠিরের ইচ্ছার কথা নিবেদন করলেন। তৎক্ষণাৎ শিশুপাল করস্বরূপ ভীমকে বহুমূল্য উপহার দিলেন এবং অনেক শুভেচ্ছা বার্তা জানালেন। অতঃপর অঙ্গরাজ কর্ণও ভীমের প্রস্তাবকে সমর্থন করে যুধিষ্ঠিরের নিমিত্ত অনেক উপঢৌকন প্রেরণ করলেন। পুণ্ড্র, বঙ্গ, তাম্রলিপ্ত, ব্রহ্মপুত্র নদ এবং পূর্ব সাগরের তীরবর্তী বহু দেশ জয় এবং সেইখান থেকে বহু কর নিয়ে ভীমও ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে। একইভাবে নকুল ও সহদেব যথাক্রমে পশ্চিম ও দক্ষিণ দিকে যাত্রা করে বহু নৃপতির থেকে কর আদায় করে এবং তাদের বশ্যতাও স্বীকার লাভ করলেন। স্বয়ং কৃষ্ণ ও যাদব বীরগণ নকুলকে দ্বারকায় আমন্ত্রণ করে কর উপহার দিলেন এবং যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে মান্যতা দিলেন। মদ্ররাজ শল্য নিজের ভাগিনেয়কে কাছে পেয়ে তৃপ্ত হলেন, বললেন, পুত্র, তোমাদের উন্নতি দেখে তোমাদের এই মাতুলের আনন্দের অবধি নেই। করস্বরূপ এই বহুমূল্য উপহার নিয়ে যাও তুমি। পুত্র, যুধিষ্ঠিরকে আমার আশীর্বাদ জানাবে, আর এও বলো যে মাতুল শল্য সর্বদা তোমাদের সাথে আছেন। বিজয়ী ভব। নকুল আর সহদেব ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে। সকল নৃপতির আশীর্বাদ, শুভেচ্ছা ও কর লাভ করে যুধিষ্ঠির এইবার রত হলেন রাজসূয় যজ্ঞের আয়োজনে। সেই যজ্ঞানুষ্ঠান কি শান্তিতে সম্পন্ন হবে, নাকি সেখানে রোপিত হবে ভবিষ্যতের বিষ বৃক্ষ? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।